আজকে ব্যারিকেড দিয়েছে, আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, কিন্তু যেদিন ব্যারিকেড ভাঙতে আসবো সেই দিন মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবো। আজকে আগে আরজিকর হসপিটালে যেভাবে তিলোত্তমার সাথে অত্যাচার হলো, অন্যায় হলো, নৃশংসভাবে তাকে খুন পর্যন্ত করা হলো, তার প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি, হ্যাঁ আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে, তাদেরকে এখনো গ্রেপ্তার কেন করা হচ্ছে না, সেই জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি। সাথে সাথে যারা ওদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই সমস্ত কালপিট গুলোকে এখনো সিবিআই গ্রেপ্তার করছে না। আমরা অবাক হয়ে যাচ্ছি, সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরি পেয়ে যাচ্ছে, আর লাখো লাখো ছেলের ছেলেরা যুব সমাজ আজকে রাস্তায় বসে আছে চাকরির জন্য। কি রহস্য আছে? কত মুখ্যমন্ত্রী সেবাগণ্য হতে পারে সে, সকালে চাকরি ছাড়ছে আর সন্ধ্যায় তাকে চাকরি দিচ্ছে, আর আমাদের মতো লাখো লাখো বেকার যুবকদের চাকরির জন্য ধন্য হয়ে ঘুরছে। কারণটা কি? নিশ্চিত কিছু কারণ আছে। আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম, শুধুমাত্র এটা ধর্ষণ খুন নয়, এর পেছনে বড় রহস্য আছে। হয়তো আমার এই বোনটা আমার দিদিটা জানতে পেরে গিয়েছিল, সেই জন্য অপদার্থ গুলো নরখাদক গুলো তাকে খুন করেছে, ধর্ষণ করেছে। আমরা পিছিয়ে থাকবো না, চুপ করে থাকবো না। আজকে ব্যারিকেড দিয়েছে, আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, কিন্তু যেদিন ব্যারিকেড ভাঙতে আসবো সেই দিন মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবো। আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, 163 বাইরে আমরা যাব না, কিন্তু প্রয়োজনে আমরা 163 কে ভায়োলেট করবো। আইন তৈরি হচ্ছে, মানুষের জন্য আইন তৈরি হচ্ছে, প্রয়োজনে 163 কে পরিবারের আমি নির্যাতিতার মায়ের একটা ভিডিও শুনছিলাম, সত্যি বলছি কতটা বেদনাদায়ক বক্তব্য শুনছিলাম। আমি বলছিল যখন আমাদের মেয়েটাকে তারা হত্যা করছিল, হয়তো মা করে দেখেছে, আমি তখন কাঁদছিলাম। এটা শোনার পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এখনো চুপ করে বসে থাকছে সেটা আমি ভেবে পাচ্ছি না। আমি শুধু ওই ভিডিওটা ফিল করছিলাম, একটা মায়ের কত কষ্ট আছে, মা কিভাবে বলছে তিলোত্তমা আমাদের দিদি, তার মাটা আমাদের মা, তার বাবা আমাদের বাবা, তার পাশে থাকতে হবে, নতুন করে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে এবং সম্পূর্ণরূপে রাজনীতি করতে হবে। অনেক আছে ঘাস খাবো না, ঘর খাবো না, গায়ে ঘাস ঘষতে ভালোবাসেন, তারা বারবার বলছে অরাজনীতি, অরাজনীতিরা পাক্কা ধান্দাবাজ। এই কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলছে ওই ধান্দাবাজ গুলোকে চিহ্নিত করুন, আগামী দিনে তাদেরকে জবাব দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে জবাব দিতে হবে। আপনারা অনেকে শুনেছেন, অনেক মিডিয়ার মাধ্যমে শোনানো হয়েছে, একাধিক কণ্ঠ আপনারা শুনেছেন না? উপরে আসুন, তোমার উপরে চলে আসুন, বাকিরা যারা আছে বাবু তোমরা শুনেছি, একাধিক কণ্ঠ, সরি একাধিক বক্তব্য। প্রথমে বললো কি, পরিবারের ফোন যিনি ধরেছিলেন তাকে কি বললেন যে আপনার মেয়ের গুরুতর অসুস্থ, তাড়াতাড়ি আসুন। দ্বিতীয়বার ওই রকম ভাবে বললো, আর তৃতীয়বার কি বলছে, মারা গেছে না সুসাইড করেছে, তাড়াতাড়ি আসুন। মানেটা কি হচ্ছে কি আমরা বুঝতে পারছি না। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, লালবাজার তখন ঘন ঘন নোটিশ পাঠাচ্ছে, পারলে নওশাদ সিদ্দিকীর নামে একটা নোটিশ আপনারা সার্ভ করুন, প্রস্তুত আছি। এখানে দাঁড়িয়ে বলছি, সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ওই দিনকে যার ছিল তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাবর নেতাদের আশপাশের লোকের নাম বেরিয়ে পড়বে। আমি দায়িত্ব দিয়ে বলছি, ওই দিনকে সিসিটিভির অনেক ম্যানিপুলেট করা হয়েছে। ওই সঞ্জয় না শেষে ধনঞ্জয় হয়ে যায়। আমরা ভুলে যাই না ধনঞ্জয়ের ব্যাপারটা, অনেক কন্ট্রোভার্সি আছে, আমরা ভুলে যাচ্ছি না। গতকালকেই দেখছিলাম বেডশিট নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে। বন্ধুগণ, অনেকে জানেন, অনেকে জানেন না, আপনাদের জানিয়ে রাখি, প্লেস অফ অকারেন্সকে যেখানে ওই সেটা সংগঠিত হয়েছে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব, আপনারা ভিডিও দেখেছেন তো, যেন মাছের বাজার, অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর ওখানে কি করছিল, কার নির্দেশে এসেছিল, কি করতে এসেছিল, ডক্টরের কথা ছেড়ে দিন, আইনজীবী ওখানে কি করছিল, কোর্ট নাকি
যে আইনজীবী অ্যাভেলেবেল থাকবে ওখানে? ওই সময় আইনজীবী ওখানে পৌঁছাবে কিভাবে? এর কোনো জবাব নাই। জবাব দেবে কে? যে জবাব যার কাছ থেকে চাইছি সেই রাস্তায় নেমে বলছে জবাব চাই, জবাব দাও। যখন আপনি রাস্তায় নেমেছেন ওই পদের আপনি আর যোগ্য না, ছেড়ে দেন, অন্যদেরকে দায়িত্ব দিয়ে দেখুন, দায়িত্ব দিয়ে দেখুন। পারবেন না, আবার ধরে রেখেছেন, অন্যদেরকে দায়িত্ব দিন, দেখবেন কি করতে পারে। আপনি আপনার সাম্রাজ্য যদি বাঁচাতে চান, সত্যি তো সাম্রাজ্য হয়ে গেছে এখন। এখন উনি রাজার আমাদেরকে জনগণকে প্রজার মতো আচরণ করছে, তবে বেশি দিন টিকবে না। রাজাদের কাপড় কই বলার লোকের অভাব ছিল, এখন বাড়িতে বাড়িতে জন্মগ্রহণ করে গিয়েছে রাজা কাপড়ের কাপড় কই বলছে, এখন বাড়িতে বাড়িতে রয়ে গিয়েছে। একটা সময় বলার সাহস ছিল না, সেই জন্য অনেক ত্রুটি টিপে ধরা হয়েছে। চাদর যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে, আপনারা ভালো করে জানেন, অনেকে জানেন না, জানিয়ে দিচ্ছি। এগুলো ওই তদন্তের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, আপনারা জানছি। খেয়াল চাষ আপনাদের হয়তো অনেকের আনিসের কথা, আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হলো, সেই জায়গাটায় কিন্তু পুলিশ এসে ঘৃণা অনেক পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়েছে। হাজার হাজার মানুষ হেঁটে চলে গিয়েছে, তারপরে গিয়েছে, আর কিচ্ছু ধরতে পারবে না। ঠিক এইভাবে এই মামলাটাকেও শেষ করতে চাইছে। অভিষেক বাবু গতকাল বললেন, গতকালই তো নাকি, অনেক ভালো ভালো ভাষণ দিলেন। এখানে ক্যালকাটা পুলিশের আইপির মাধ্যমে অভিষেক বাবুর কাছে বার্তা পাঠাতে চাই, আপনার লোকসভার মধ্যে যখন ভোট চলছিল, একটা ডক্টর সুসাইড করেছিল, তার দাদা বা ভাই পুলিশে আছে। দুর্ভাগ্যের বিষয়, যারা সুসাইড করতে প্ররোচনা দিয়েছিল তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনার আশপাশের হয়তো কোনো সিএডিএফ জন্য সুপারিশের জন্য সেই ভদ্র মহিলার নামটা কাটা গেল কেন? আপনি কোন মঞ্চের থেকে দাঁড়িয়ে কোন মুখে আপনি তিলোত্তমার কথা বলছেন? আপনার বিধান লোকসভার মধ্যে যে ডক্টর সুসাইড করলে এখনো তার পরিবার বিচার হলো না, সুসাইড করতে বাধ্য করিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি, আজকে সিবিআই হাতের কেসটা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা ভুলে যাচ্ছি না আনিস খানের ব্যাপার, আমরা ভুলে যাচ্ছি না আবু সিদ্দিকের ঘটনা। আবু সিদ্দিককে যে পুলিশ কর্তারা খুন করলো, এফআইআর এ যে দুটো পুলিশ কর্তার নাম আছে, তাদেরকে এখনো সাসপেন্ড করলো না কেন? অভিষেক বাবু কি ভুলে যাচ্ছে নাকি? অভিষেক বাবুকে জানিয়ে দিতে চাই, আপনি যদি মনে করেন পুলিশ দিয়ে রাজ্য চালাবো, আপনি যদি মনে করেন সেনাপতি আর আমাদেরকে যদি বলেন প্রজা মনে করেন, বেশি সময় নাই, সময় ঘুরিয়ে এসেছে, জবাব আপনাকে এখন আমরা রাস্তায় নেমেছি। কাল গদি কাটতে হবে, কাল গদি দিতে হবে, সেই জন্য নয়। বাংলার অপমান জনগণ অলিতে গলিতে রাস্তাঘাটে একটাই আওয়াজ শুনছে, জাস্টিস ফর রাজ্যকর। আমরা সেই লক্ষ্যে নেমেছি। আর যদি বেশি ফোঁস করেন, কানমণিকে অ্যাসিড দিয়ে কোথা থেকে নামাতে হয় সেটাও ভালো করে দিতে পারে। আমি যখন আসছিলাম, আমার একটা ছোট্ট বোন স্কুল থেকে সম্ভবত বাড়ি ফিরছিল, আমাকে বললো সির্ফ একই हम लोग का डिमांड है, জাস্টিস চাইয়ে। আজকে ওই কত 12-13-14 বছরের ওই বাচ্চা বোনটা এসে মানে কাঁদে কাঁদে চোখেতে বলছে, কারণ কি? সে আজকে ইনসিকিউর হয়তো ফিল করছে। আমাদের লড়াই হবে, আমাদেরকে লড়তে হবে। আমাদের প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য আছে, কারো মা আছে, কারো বোন আছে, কারো স্ত্রী আছে, কারো মেয়ে আছে। প্রত্যেককে বলছি সজাগ হন, যে যার জায়গা থেকে এই আওয়াজ তুলুন, যে যার মতো করে আওয়াজ তুলুন, যতটা ক্ষমতা আছে সেটা দিয়ে আওয়াজ তুলুন। জাস্টিস ফর আরজিকর, আরজিকরের তিলোত্তমার যদি আমরা বিচার পাই, আগামী দিনে মানুষের মনের মধ্যে যে পশুভিত্তিক যার মধ্যে ঢুকে আছে, মনে দিন সে দাপন বা দাহ করে দেবে সে। দুর্ভাগ্যের বিষয়, এই ঘটনা এত বেড়ে যাচ্ছে কেন? কামদুনিতে উনি বলেছিলেন 1 মাসের মধ্যে হয়ে যাবে, আর 10-11 বছর পরে অনেকজন বেকসুর খালাস হয়ে গেল। যদি বেকসুর খালাস হয়ে থাকে, যদি দোষ না করে বেকসুর খালাস হয়ে যায়, তাহলে তার প্রায় 11-12 বছর কেন রাজ্য প্রশাসন নষ্ট করলেন? জবাব আমাদেরকে চাইতে হবে। আর দোষী হওয়ার পর যদি ছাড় পেয়ে যায়, তাহলে ভেতরে কি সেটিং ছিল সেটা আমাদেরকে জানতে হবে। সেটিংটা কি থাকতে পারে? আপনাদের বলবো, যত দিন যাবে অনেক গভীরে যাবে, যত দিন যাবে এই কেসটা অনেক গভীরে যাবে। আমি আপনাদের বলবো, গভীরে যাওয়ার জন্য আপনারা ঘুমিয়ে পড়বেন না। সুপ্রিম কোর্ট সুমোটো করেছে, ওয়েল এন্ড গুড, কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জাগিয়ে রাখার দায়িত্ব কাকে নিতে হবে?
কোনোভাবেই ঠান্ডা করে আমরা যেতে দেবো না। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আনিসকে আমরা ভুলে যাচ্ছি না, শিকারী মুরাকে আমরা ভুলে যাচ্ছি না। যেভাবে পুলিশ অত্যাচারে তাদেরকে পুলিশ কাস্টডিতে অত্যাচার করার ফলে তাদেরকে খুন হতে হয়েছিল, তাদেরও বিচার যাতে দ্রুত পাই সেইটা আমাদের মাথায় রাখতে হবে। আপনারা যেখানে যাবেন, উঠবেন, বসবেন, যে যেখানেই থাকেন না কেন, আপনাদের একটা অনুরোধ এটাই, উঠতে বসতে কাজ কামের মাধ্যমে একটাই কথা, একটাই আওয়াজ শুনতে হবে, কি আমাদের জাস্টিস ফর বৃহত্তম বিচার চাই। এটা তুলতে হবে, এটা ভুলে গেলে চলবে না। ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, অনেক রকম ভাবে ভুলানোর চেষ্টা হচ্ছে, সেই ভাবে আমরা পা দেবো না। যারা যে জায়গা থেকে প্রতিবাদ করছে, যে মন থেকে প্রতিবাদ করছে, প্রত্যেককে আমরা সমর্থন করি শান্তিপূর্ণ প্রতিবাদকে। কোন হিংসাত্মক অবলম্বন করলে সেই প্রতিবাদকে আমরা সমর্থন করছি না এই মুহূর্তে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, ভুলে গেলে চলবে না। প্রিয়াঙ্কা হাসদা খুন হয়েছিল, তার বাড়িতে কোন শহরে বাবুকে দেখতে পাইনি, এখনো পর্যন্ত সেই অর্থে কোনো সৌরবাবুদের কথা শুনিনি। অনেকের গা জ্বালা হতে পারে, কিন্তু কিছু করার নেই। আমিও গ্রামের ছেলে, আমি ছুটে গিয়েছিলাম। প্রিয়াঙ্কা হাসদার ও খুনিরা যাতে দ্রুত শাস্তি পায় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আপনাদের আমি সময় আর দেব না, আপনাদের বেশি সময় আমি দেব না, কারণ এই রাস্তাটাও অনেক চলাচল, মানে ব্যস্ততম রাস্তা। আপনাদের শুধু এতটুকুই বলবো যে আমরা যদি চুপ করে যাই, তাহলে কি হবে, এটা ঠান্ডা করে চলে যাবে। আমরা কোনো মতেই আর একটা কথা বলি আপনাদের, আপনারা যারা এসেছেন এখানে, বারবার আমাদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছিল, শুনছিলেন কি বলুন তো, যে আমাদের পার্টির নির্ধারিত স্লোগান ছাড়া দেবেন না। যে স্লোগানে আমরা ব্যবস্থা করে লিখে পাঠিয়ে দিয়েছিলাম, দেখবেন সেখানে আইএসএফ এর একবারের নাম আমরা নিইনি। আমরা আমাদের পার্টির রুটি শেখবো এই সময়, সেটা আমরা চাই না। আমরা আমার বোনের বিচার চাইতে এসেছি। আমাদের আইডেন্টিটি আছে, আমরা আইএসএফ পার্টি করি, কিন্তু এই মিছিল থেকে আমার নামের স্লোগান দিকে আমি বারবার মানা করেছি। আমি আমার বোনের বিচার চাইতে এসেছি, আমি ফুটেজ দিতে আসিনি রাজনীতিতে। এসেছি অন্যের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে। আমি একবার জেল কেটেছি 42 দিন, একাধিক ধারায় আমার নামে মামলা আছে। এই জায়গায় দাঁড়িয়ে শ্যামবাজার 5 মাথার গাধুরি দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলে যাই, একবার কেন নওশাদ সিদ্দিকী 100 বার জেল কাটতে প্রস্তুত আছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আপনারা খুব তাড়াতাড়ি, আমরা সিবিআই এর অগ্রগতি আমরা দেখছি, আমরা খুব তাড়াতাড়ি সিবিআই দপ্তরে অভিযান করব। আপনারা আসবেন তো? সিবিআই এখন মুচকে হাসছে, বলে যা হচ্ছে, হয়তো সিবিআই কে যারা কন্ট্রোল করে, যা হচ্ছে সব রাজ্য সরকারের উপর দিয়ে চলছে, মুচকে হয়তো হাসছে। অত সহজ নয়। আমরা রাস্তায় নেমেছি তিলোত্তমার বিচার চাইতে। যাদের হাতে এখন দায়িত্ব আছে, তারা কেন দ্রুত করছে না, সেই জবাবদিহির জন্য আগামী দিনে আমরা রাখবো। তবে অভিষেক বাবুকে আমি আবারও বলবো, আপনি সিবিআই কোর্টে বল ফেলে দিয়ে আপনার পিসি নিস্তার পাবে না। আপনার পিসিকে আমরা ছাড়বো না। অভিষেক বাবু, আপনার পিসির পুলিশের হাতে এই কেসটা কতদিন ছিল, তারপরে সিবিআই হাতে কবে গিয়েছে? যে কটা দিন ছিল ওই সময়ে কেন সন্দীপ ঘোষকে একবারের জন্য টাকা হয়নি? এটা অভিষেক বাবু আর তার পিসিকে জবাব দিতে হবে। শুধুমাত্র বাজার গরম করার জন্য বিধানসভায় বিল আনবে বলেছে। আমি বলছি বিধানসভায় বিল আনুক না, প্রয়োজনে আমরাও সমর্থন করব। আমরা তো কঠোর বিরোধী তৃণমূলে, তাও সমর্থন করব, কিন্তু কি কি বিলের মধ্যে আছে সেটাও জানতে হবে। কারণ বাংলার মানুষকে বারবার বোকা বানিয়ে আসছে, ডবল চাকরি দেওয়ার যে স্বপ্ন দেখিয়েছিল, এরকম আবার বোকা বানাবে। কারণ আপনাদের বলি, অলরেডি আপনাদের বলছি, নতুন যে অ্যাক্ট হয়েছে বিএনএস অ্যাক্ট 2023-এ 64 নম্বর ধারাটা খুলে দেখবেন, কেউ ধর্ষণ করলে তার ফাঁসি বা যাবজ্জীবনের কথা বলা আছে। আবার কি ফাঁসির উপরে কি দেবে? আবার ফাঁসি দেবে নাকি মমতা ব্যানার্জি? একজন ফাঁসিতে টাঙিয়ে আবার ফাঁসি দেবে? বরঞ্চ মমতা ব্যানার্জি অন ক্যামেরা বলা উচিত ছিল, যারা আপনার ডকুমেন্টস গুলো, যারা এভিডেন্স গুলো ট্যাম্পারিং করছে, তাদেরকেও ফাঁসি দেওয়া হবে। এটা বলার সাহস নাই। কারণ যদি এটা বলে, ওনার সেনাদন্য বগল্লা বা কিছু আছে, তারাদের হয়তো ফাঁসির কাছে ঝুলছে, আমাদের দেখতে হবে। তবে আমি বলবো, মঙ্গলবারে যদি আমি সুযোগ পাই বলার,
অবশ্যই এই বিলের উপরে আমি এর কথাও সাথে সাথে যুক্ত করব। একটা কথা মনে রাখবেন, পলিটিক্যাল গিমিক চালাচ্ছে মমতা ব্যানার্জি। শুধুমাত্র বাংলার মানুষ যেভাবে অলিতে গলিতে যার ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেটার মতো ভাবে প্রতিবাদের ঢেউ তুলেছে, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, পুলিশকে যাও আটকাতে পারছে না, তখন কি করতে হবে? একটা ভোকাল টনিক দাও, গিমিক দাও, কি যারা ধর্ষণ করছে তাকে ফাঁসি দাও। অলরেডি তো আছে আমার দেশের আইন, আবার নতুন কি করবেন? মহারাষ্ট্রে একবার ফাঁসি দেওয়ার কথা বলা আছে, ওয়েস্ট বেঙ্গলে একবার আছে, ওয়েস্ট বেঙ্গলে কি দুবার ফাঁসি দেবে নাকি? বুঝতে পারছেন না? আইনটাকে বাস্তবায়ন করুক না। হ্যাঁ, প্রমাণ লোপাট করে আইন কেসের বই সাদা করে দিতে চাইছেন, আর মিডিয়ার সামনে কুমিরের কান্না কাঁদছেন, ও কান্না চলবে না, বাংলার মানুষ জেনে গিয়েছে। যারা প্রতিবাদ করছে তাদের কি বলছে? পুষ্পাসনা কি বলছে না? হ্যাঁ, পোস্ট করলে কি উত্তর দিতে পারবেন তো? আমি কাউকে উত্তেজিত করছি না, কিন্তু আপনার সামনে যদি সাপ এসে ফোনা তুলে কি করবেন? কার্বনিক অ্যাসিড কি করে ফেলতে পারবেন তো? তবে আমি আশা করছি ফোনা তোলার জায়গায় নেই, কারণ অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে, তৃণমূলের নেতারা অনেক, সত্যি যে কাণ্ড চলছে এটা মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু অপশান নাই বলে কিছু করার নেই, চুপ করে আছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমরা তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমরা দাঁড়িয়ে থাকবো। আমরা এখানে আসছি কেন? আমাদের বাড়ির প্রত্যেকের বাড়ির মেয়েরা আছে, তারা যাতে নিরাপত্তায় থাকে, বাংলার নারীরা যাতে নিরাপত্তায় থাকে, তার জন্যই তো আমরা এই আসতে যেতে অনেকে অনেক কথা বলছেন, আজকে অবশ্য বলেনি, অনেক মিটিং মিছিল থেকে এমন কিছু স্লোগান হচ্ছে যে স্লোগানে হয়তো আমি যাকে কোট করছি তার বাড়ির মহিলা সদস্যের গায়ে লাগতে পারে। আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে, আমাদেরও স্লোগানের ক্ষেত্রে মার্জিত হওয়া দরকার। আমার বোনের একটা মহিলার নাই চাইতেছে কোনো মহিলাকে অপমান হয়ে যায়, এটা আমরা চাইবো না। মাথায় থাকবে তো ভাই? আস্তে আস্তে আপনারা যারা এসেছেন এখান থেকে প্রস্থান করুন। যারা এসেছেন আমি আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের লড়াইয়ের শক্তি যোগাচ্ছেন, আগামী দিনেও যোগাবেন। আস্তে আস্তে আপনারা এখান থেকে বিদায় নিন।